হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই আপনারা? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে হচ্ছে মাঝখানে একটা দিন ক্লাস একটু হলো। আপনারা কেমন আছেন প্লিজ জানাবেন। আর হচ্ছে বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে কি না, সব ঠিকঠাক আছে কি না একটু জানাবেন। ক্লাসটা শেয়ার করে দিচ্ছি একটু, 2-3 মিনিট একটু সময় নেব, নিয়েই বাস। জি, কেমন আছেন সবাই? হ্যাঁ, তো হচ্ছে যে বিষয়টা, হ্যাঁ, সবাই জয়েন করছে আস্তে আস্তে। তো আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আর কি। হ্যাঁ, 1 মিনিট একটু সময় দিবেন প্লিজ। কথা সবাই ভালো আছেন তো নাকি? তো রেগুলার একটা ক্লাসে একটু ব্রেক হয়ে গেল আর কি। একটা দুর্ঘটনা ঘটেছিল, বাট সব কিছু ঠিকঠাক আছে। মোবাইল ফোনটি একটু হয়ে গেছিলো আর কি, ক্যামেরা আর হচ্ছে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছিলো। তো ওইটা আবার ঠিক করে তারপর হচ্ছে করলাম। জি, আমাকে একটু সময় দিবেন, 1-2 মিনিট সময় দিবেন। আর আজকের টপিকটাতে কিন্তু একদম ঠান্ডা মাথায় একটু বুঝে নিতে হবে। মানে কোনো রকম করা যাবে না, মাথা গরম করা যাবে না। একদম ঠান্ডা মাথায় কুল থেকে তারপর আমাদেরকে এই টপিকটা বুঝতে হবে। আশা রাখি আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো। যারা আমরা নন সায়েন্স তারাও পারবো, যারা সায়েন্স তারাও তো এমনিই সব মোটামুটি পারি সব কিছু। ঠিক আছে, জি, একটু অপেক্ষা করবেন, আমি একটু লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। 1-2 মিনিটের মধ্যেই শুরু করে দিব পড়াটা। আপনারা যদি পারেন, যদি সুযোগ থাকে আর কি, ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারেন, এই যা। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। খালিদ, হ্যাঁ, খালিদ এর সাথে দেখা হয় না, অনেক দিন হলো। হ্যাঁ, গোলাপি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি আস্তে আস্তে বেশ কয়েকজন জয়েন করছে। আর 30 সেকেন্ড সময় নিব, 1 মিনিট সময় নিব জাস্ট, এর মধ্যেই শুরু করে দিব। শেয়ার করা মোটামুটি হয়ে গেছে। আর আমরা, জি, আমাদের আজকে আলোচনার যে টপিকটা আসলে সেটা হচ্ছে জারণ বিজারণ। এই তো আমরা লাস্ট ক্লাসে শুধু জারণ সংখ্যা শিখেছিলাম, বাট আমরা জারণ বিজারণটা ধরতে পারিনি। হ্যাঁ, ধরতে পারিনি। আজকে আমরা সেটা শেষ করব বা পড়ার চেষ্টা করব যতটুকু পসিবল হয়। মানে পুরোটাই আমরা শেষ করব আজকে যেভাবেই হোক। আর আমি উপরে আজকে টপিকের নামটা তাড়াহুড়োর মধ্যে লেখা হয়নি, তারপরও লিখে দিচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে জারণ বিজারণ। জাস্ট এই দুটো জিনিস আমরা ভালো করে আজকে আলোচনা করে নিব। এই প্রক্রিয়াটা আশা রাখি ইনশাল্লাহ বুঝতে পারলে আমরা অনেক কিছু করতে পারবো। আচ্ছা, মোটামুটি সব কিছু ক্লিয়ার তো? কথা বোর্ড দেখা যাচ্ছে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো আমরা তাহলে পড়া শুরু করি। খাতা কলম যারা নিয়েছি তারা রেডি হয়ে যাই। জারণ বিজারণ পড়তে গেলে আমাদের যে কাজটা করা উচিত, আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের এই জায়গায় 6টা শব্দ ক্লিয়ার করা উচিত। যে 6টা শব্দ ক্লিয়ার করলে আমরা একটা বিক্রিয়া, জারণ বিজারণ যে বিক্রিয়া হয়েছে কিনা সেই জিনিসটা আমরা ইনশাল্লাহ নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারবো, বর্ণনা করতে পারবো। সেই সেই 6টা শব্দের কথা যদি বলি,
তাহলে প্রথম স্লটে যেটা চলে আসবে সেটা হচ্ছে একটা শব্দ হচ্ছে জারণ এবং আরেকটা শব্দ হচ্ছে বিজারণ। ওকে, এটা হচ্ছে 1 নম্বর স্লটে আমাদের দুইটা শব্দ, জারণ বিজারণ। আচ্ছা, এরপরে 2 নম্বর স্লটে আমাদের আরও দুইটা শব্দ আসবে, একটা হচ্ছে জারক আর আরেকটা হচ্ছে বিজারক। আচ্ছা, প্রথম একটু বোরিং লাগবে, বাট শেষের দিকে গিয়ে আমরা এটার অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবো ইনশাল্লাহ, আশা রাখি, যদি মাথাটা একটু ঠান্ডা রাখি আজকে। যদিও আজকে অনেক গরম আমাদের এইখানে, সব জায়গায় গরম মোটামুটি। আর শেষের দুইটা শব্দ সেটা হচ্ছে জারিত আর হচ্ছে বিজারিত। আমি প্রত্যেকটা জিনিসের মিনিং লিখায় দিব, কোনো সমস্যা নেই, বাট আগে কিছু কথা বলি, আমরা শুনি, বোঝার চেষ্টা করি, তারপর বাকিটা কী হয় সেটা দেখার চেষ্টা করব। তো প্রথম স্লটে 1 নম্বরে আমরা যে দুইটা শব্দ লিখেছি, আসলে এটা দিয়ে মূলত একটা প্রক্রিয়াকে বোঝানো হচ্ছে। তো স্বাভাবিকভাবে যদি বলি প্রক্রিয়াটা কেমন, জারণ মানেই ছোটোবেলা থেকে পড়ে আসতেছি ছারণ, মানে হচ্ছে ইলেকট্রন দান বা ত্যাগ হয় যে প্রক্রিয়ায়, আমরা বলি সাধারণত সেটা হচ্ছে জারণ প্রক্রিয়া। ঠিক তার অপোজিট, বিপরীত কথাটাই আমরা এই জায়গায় বলতে পারি, যে ওই জায়গায় ইলেকট্রন দান হলে এই জায়গায় ইলেকট্রনটা কি গ্রহণ। অর্থাৎ যেহেতু এটা একটা প্রক্রিয়ার নাম এবং এই প্রক্রিয়ায় যদি ইলেকট্রন গ্রহণ হয় তাহলে বলবো বিজারণ, আর যদি দান হয় তাহলে বলবো কি জারণ। এই তো কথাটা। আচ্ছা, দেখেন তো, জারণ বিজারণ জাস্ট প্রক্রিয়ার নাম, কিন্তু জারণ প্রক্রিয়া ইলেকট্রন দান হচ্ছে, বিজারণ প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ হচ্ছে। তাহলে ওই যে বলেছিলাম সম্পর্ক গঠন করার সময়, সেটা হচ্ছে ইলেকট্রনের আদান প্রদানের পরিমাণটা হচ্ছে জারণ সংখ্যা। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে জারণ সংখ্যার যে বিষয়টা, সেটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের যে পরিমাণটা, সেটাকে বলছিলাম আমরা জারণ সংখ্যা। তো কেউ না কেউ ইলেকট্রন দান করবে, কেউ না কেউ ইলেকট্রন গ্রহণ করবে। 2 নম্বর স্লটে মূলত আমরা যাদেরকে লিখেছি, যে দুইটা শব্দ লিখেছি, জারক আর হচ্ছে বিজারক, মূলত এটা হচ্ছে বিভিন্ন ধরনের রাসায়নিক সত্তা, আমরা বলতে পারি পদার্থ, মৌল বা যৌগ হতে পারে এখানে। আসলে এই যে জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন দান হয়, এই ইলেকট্রন দান কেউ না কেউ করে, যে করে সে হচ্ছে বিজারক। তার মানে বিজারক হচ্ছে এমন পদার্থ যে আসলে ইলেকট্রন দান করে। তাহলে স্বাভাবিকভাবে যদি বেসিক থেকে একটা প্রশ্ন আমরা এভাবে উত্তর করতে পারি যে বিজারক পদার্থগুলো কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, কারণ তাদের কাজ হচ্ছে কি ইলেকট্রন দান করা। প্রত্যেকটা জিনিস কিন্তু লিখাই দিব, কোনো সমস্যা নেই। আগে একটা জাস্ট একবার রিভিউ করে নিচ্ছি বিষয়টা খুব সংক্ষেপে। তারপর হচ্ছে তাহলে বিজারক একটা পদার্থ এবং তার কাজ হচ্ছে ইলেকট্রন দান করা, এই কারণে সে জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে তার বিপরীত কে আছে, জারক। জারকের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, আর ইলেকট্রন গ্রহণ হয় কোন প্রক্রিয়ায়, বিজারণ প্রক্রিয়ায়। তাহলে বিজারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কারা, জারক পদার্থ। জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কারা, বিজারক পদার্থ। আর জারকের কাজ হচ্ছে জারিত করা, ঠিক তেমনি বিজারকের কাজ কি বিজারিত করা। তাই এখানে একটা বিষয় হচ্ছে, আমরা আমাদের বোঝার সুবিধার জন্য, যেমন আমরা বলতে পারি যে আমরা যদি মশাকে দেখি, তাহলে মশা কি মশাকে কামড়ায়? মশা কিন্তু মশাকে কামড়ায় না, সাধারণত সে অন্যদেরকে কামড়ায়, তাহলে কামড় দেয় আর কি। তো এখন এই যে জারকের যে কথাটা বলছি, এই জারক এর কাজ হচ্ছে জারিত করা। জারক একটা পদার্থ, তার কাজ হচ্ছে জারিত করা। 3 নম্বর স্লটে আমরা যে জারিত আর বিজারিতর কথাটা লিখেছি, এটা মূলত কাজ বা ধর্মের নাম। জারকের একটা ধর্মের নাম হচ্ছে জারিত করা, বিজারকের একটা ধর্মের নাম হচ্ছে বিজারিত করা। তাহলে মশা যেমন নিজেকে কামড়ায় না, অন্যকে কামড় দেয়, জারকও তেমনি নিজেকে জারিত করে না, অন্যকে জারিত করে। তো আমাদের কাছে তো আছে দুইটা জিনিস, জারক আর বিজারক। তাহলে জারক যদি নিজেকে জারিত না করে, তাহলে সে কাকে জারিত করবে, বিজারক পদার্থকে। তো বইয়ের মধ্যে যখন লাইনগুলো লেখা থাকে, অনেক সময় আমরা যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের একটু প্যাচ লেগে যায়। তাহলে জারক পদার্থগুলো বা বিজারক পদার্থগুলো, জারক কখনো নিজেকে জারিত করবে না বা বিজারক কখনো নিজেকে বিজারিত করবে না, সে অন্যকে করবে। তাহলে জারক এর কাজ হচ্ছে জারিত করা, তবে কাকে করবে, বিজারককে। আর বিজারকের কাজ হচ্ছে বিজারিত করা, তবে সে কাকে করবে, অন্য একজনকে, সে হচ্ছে কি জারক। তাহলে আমরা তো এইভাবেই বলতে পারি যে জারক পদার্থ বিজারক পদার্থকে জারিত করে, কিন্তু নিজে কি হয়, বিজারিত।
আবার বিজারক পদার্থ জারক পদার্থকে বিজারিত করে, কিন্তু নিজে কি হয়? জারিত। এই যে কথাগুলো বলতেছি, মনে হবে যেন একটু অল্প সময়ের জন্য মনে হবে আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে সত্যিকার অর্থে আমাদের কাছে মনে হবে মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেকের কাছে যারা আমরা অনেক দিন ধরে বিজ্ঞান বইটা ধরিনি বা পড়ছি না, আসলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তারা তো এগুলো এমনিই বুঝে। তা এখন বিষয়টা হচ্ছে এই যে 6টা শব্দ যদি আমরা ক্লিয়ার করতে পারি, তাহলে একটা বিক্রিয়া আমরা দেখে বুঝতে পারবো। ইভেন তড়িৎ বিশ্লেষণ কোষ যখন আমরা পড়বো, সেখানে অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়া, আমরা যে ধনাত্মক এবং ঋণাত্মক তড়িৎদ্বার বলে থাকি, অ্যানোড আর হচ্ছে ক্যাথোড, এই অ্যানোড ক্যাথোডের যে বিক্রিয়াটা বিসিএস প্রিলিতে 3বার প্রশ্ন করেছে যে অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। সেটা ছিল জারণ, আমরা সবাই জানি। কিন্তু ওই ব্যাখ্যাটা যদি বুঝতে পারি, তাহলে এইসব জিনিসগুলো ব্যাখ্যা করাটা খুব ইজি, খুব সুন্দর আসলে জিনিসগুলো। তাহলে আমাদের জারণ বিজারণটা যদি ভালোভাবে বুঝতে চাই, এই 6টা শব্দ আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তো এই 6টা শব্দকে আমি 3টা জোড়ায় ভাগ করছি। প্রথম জোড়াটা হচ্ছে জারণ বিজারণ, এটা প্রক্রিয়ার নাম। দ্বিতীয় স্লটে রেখেছি জারক আর বিজারক, এটা হচ্ছে পদার্থের নাম। আর তৃতীয়তে রেখেছি জারিত বিজারিত, এটা হচ্ছে জারক বা বিজারক পদার্থের কাজ বা ধর্মের নাম। এই 6টা শব্দ আমরা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলে, আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার হয়ে যাব। তো আমরা এখন ধারাবাহিকভাবে এই 6টা শব্দ সম্পর্কে ক্লিয়ার করে তারপর বিক্রিয়াতে যাব। কারো যদি মনে হয় যে এটা একটা স্ক্রিনশট নেওয়া দরকার, তাহলে নিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ইলেকট্রন ছাড়ুন আর কি, ছোটোবেলায় এরকমই শিখেছিলাম আমরা মনে রাখার জন্য, অনেক ছোটোবেলায় বাইজিদ বুস্তামি আরাফাত। হ্যাঁ, খুব সুন্দর কথা আসলে। আচ্ছা, তাহলে প্লিজ স্ক্রিনশট যদি নেওয়া হয়ে যায়, ওকে যদি হয়, তাহলে আমি এখন ধারাবাহিকভাবে 6টা শব্দ আমি ব্যাখ্যা করব বা আমরা পড়ে নেব আর কি। তাহলে একবার একটু ওকে জানাবেন, ওকে হলে আমরা বাস বাকিটাই করব। জি প্লিজ, কেউ একজন ওকে বললে আমি মুছে দিব বোর্ডটা। আমার কথা কি শোনা যাচ্ছে বা কেউ আছেন, বুঝতেছেন কি না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এবার এই 6টা শব্দ আমরা ক্লিয়ার করে নিব, ব্যাস, তারপরই আমাদের মূল খেলা শুরু। ডান, ওকে। নম্বর 1, ধন্যবাদ। 1 নম্বর, সেটা হচ্ছে জারণ। বলেছিলাম জারণ আর বিজারণ প্রক্রিয়ার নাম। তাহলে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ইলেকট্রন কি হয়? গ্রহণ না দান? দান হয়। তাহলে দান মানে ত্যাগ করতে হয় বিষয়টা, এই তো। তাহলে আমরা আগে এটার সংজ্ঞা, একটা সাধারণ সংজ্ঞা দাঁড় করালাম, সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় নিজেদের বোঝার জন্য নিজেদের মতো করে লিখছে, যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে জারণ বলে। যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় তাকে আমরা বলছি কি? জারণ। আচ্ছা, তো সাধারণত ইলেকট্রন ত্যাগ করা যাদের বৈশিষ্ট্য, তারা হচ্ছে ধাতু। আমরা এই জায়গাটাই ভুল করি যে শুধু যে ধাতুই ইলেকট্রন ত্যাগ করবে, বিষয়টা এমন না। আমরা ক্লিয়ার হব একটু পরে এই বিষয়টা। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তবে সাধারণত এতটুকু আমরা বলতে পারি যে ধাতুর কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। ঠিক তেমনি আমরা বোঝার জন্য, আমাদের বোঝার জন্য আমরা একটা মৌল নিলাম, নাম হচ্ছে সোডিয়াম। এটার নাম হচ্ছে সোডিয়াম, Na প্রতীক। সোডিয়ামের যে ইলেকট্রন মানে পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি, সেটা হচ্ছে কম বেশি 11। তো ইলেকট্রন বিন্যাস করার সময় আমরা দেখি বইগুলোর মধ্যে এরকম একটা নিউক্লিয়াস দেওয়া থাকে পরমাণুর, তারপর একটা কক্ষপথ যেখানে 2টা ইলেকট্রন দেওয়া থাকে প্রথম কক্ষপথে, এর পরের কক্ষপথে থাকে হচ্ছে 8টা জোড়ায় জোড়ায়, আর এর পরের কক্ষপথে হচ্ছে আরও একটা। তাহলে 2, 8, এখানে আমি সংখ্যায় লিখে দিচ্ছি 2, এখানে 8, এখানে হচ্ছে 1। তো স্বাভাবিকভাবে যে বিষয়টা বলছিলাম গত ক্লাসে আর কি, জারণ সংখ্যার সময়, যে সাধারণত
স্থিতিশীলতা অর্জনের জন্য সবাই চায় অষ্টক মানে 8-এর নিয়ম বা 2-এর নিয়ম ফলো করতে। তো 8-এর নিয়মটা, 2-এর নিয়মটা হাইড্রোজেন হিলিয়ামের ক্ষেত্রে আমরা দেখি, বাট 8-এর নিয়মটা তারপরে যারা আছে, হ্যাঁ, লিথিয়াম টিথিয়াম এগুলো বাদ দিয়ে তারপর 8-এর নিয়মটা বেলায় যদি যাই, অষ্টক পূর্ণতার কথা আমরা বলছি। এইখানে সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, যেহেতু সে ধাতু 7টা গ্রহণ করে 8টা পূরণ করার চাইতে একটা যদি সে শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে সেটা যদি সে দান করে দেয়, তাহলে অষ্টক পূর্ণতা তার জন্য সহজ হয়ে যাবে। এই যে তার শেষ মানে যদি শেষ কক্ষপথের একটা ইলেকট্রন সে দিয়ে দেয়, দিয়ে দিলে অষ্টক পূর্ণতা তার জন্য সহজ। তো দান করে দিলে প্লাস, এটাই তো আমরা বুঝি, কারণ ইলেকট্রন ত্যাগ মানে হচ্ছে পজিটিভ আয়নে পরিণত হবে। তাহলে সোডিয়াম একটা ধাতু, আর এই ধাতুটা কি করলো, একটা ইলেকট্রন সে ছেড়ে দিল, দান করে দিল, সে একটা দান করছে, তাই আমি একটা প্লাস দিলাম। এখন আমরা অনেক সময় বুঝি না যে আসলে যে বইগুলোর মধ্যে কোর্স আসবে কবে থেকে। আচ্ছা, আগে পড়াইনি, কোর্স আগামীকাল আপডেট দিব আর কি, হ্যাঁ, কোর্স প্ল্যান দিব ইনশাল্লাহ। তা এখন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে সোডিয়াম স্বাভাবিকভাবে একটা ধাতু এবং সে একটা ইলেকট্রন দান করে দিল। এই যে সে একটা ইলেকট্রন দান করলো, এই যে ইলেকট্রনটা যে সে দান করলো, তাই সে ধনাত্মক আয়নে পরিণত হলো। তাহলে এটা যদি হয় একটা ধাতু থেকে যে আয়নটা উৎপন্ন হলো, তাকে পজিটিভ যে আয়নটা, তাকে আমরা বলতে পারি ধাতব আয়ন। তো এখন যদি দেখি রাসায়নিক বিক্রিয়ার যে নিয়মটা, সেটা হচ্ছে উভয় পক্ষে পরমাণুর সংখ্যা সমান করতে হয়, জারণ বিজারণের বেলায় দিকে সমান আছে কিনা। আচ্ছা, এই পাশে একটা সোডিয়াম, আন্তরিকভাবে দুঃখিত আসলে, এই এখন তো দেশের যে অবস্থা চলতেছে, নিজের জীবনের আসলে কতটুকু ঠিক আছে আল্লাহই জানে, বাট এই জায়গাটায় যে খেয়ে পরে কিছুটা বেঁচে আছি আমরা, সামনে কি হবে আল্লাহই জানে। একটু লাইনটা চেঞ্জ করতে হলো আর কি, হ্যাঁ, ওই একটু সমস্যা হচ্ছিল তাই, সরি। হ্যাঁ, আচ্ছা, এখন ওই যে ডেটা অন করে দিয়েছে আর কি, ওয়াইফাইটা সমস্যা করলো। যাই হোক, তো আগের কথায় আসি। তাহলে এই জায়গায় একটা সোডিয়াম, এই জায়গায় একটা সোডিয়াম, একটা পরমাণু, ঠিক আছে, কিন্তু সোডিয়াম এটা স্বাভাবিক অবস্থায় আছে, তাই চার্জের মান 0। আর এইখানে যে সোডিয়ামটা, তার চার্জ হচ্ছে কত, +1। তাহলে দুই দিকে চার্জের মান সমান না। সমান হইতো তখনই যদি এইখানে একটা প্লাস থাকতো, এখানে তো একটা প্লাস আছে, তাহলে সমান হইতো, পাল্লাটা সমান সমান হতো। অথবা এই পাশে 0 আর এই পাশে 0 যদি হইতো, তাহলেও সমান সমান হইতো। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই যে জারণ বা বিজারণ যে প্রক্রিয়া, সাধারণত আমরা বলছি প্রোটনের কথা কিন্তু বলিনি, প্লাসের কথা কিন্তু বলিনি, আমরা সবসময় বলেছি ইলেকট্রন দান বা গ্রহণের বিষয়টা। কার কথা, ইলেকট্রন। তাহলে আমরা শুধুমাত্র এই বিক্রিয়াগুলোর মধ্যে কি করতে পারবো, ইলেকট্রন দান বা গ্রহণের বিষয়টা নিয়ে আসতে পারবো, প্লাসের বিষয়টা নিয়ে আসতে পারবো না। তাহলে ইলেকট্রন যদি আমার কাছে মনে হলো যে, ধরেন আমি মনে করলাম, এমনি বলছি কারণ মুখস্থ করালে তো বিষয়টা কেমন যেন হয়ে যায়, আমার মনে হলো যে আমি এখানে একটা ইলেকট্রন দিই। এই যে সোডিয়ামের সাথে যখন একটা ইলেকট্রন দিয়ে দিলাম, তখন এখানে ছিল 0 আর একটা -1, তাহলে এই পাশে -1, এই পাশে +1, এটা তো আর মিলল না। তাহলে এই জায়গায় ইলেকট্রন দিলে কোনো লাভ হচ্ছে না। তা ইলেকট্রনটা যদি আমি এই জায়গাটায় দেই, তাহলে এখানে একটা -1, +1 -1 মিলে কি হয়ে যাবে, 0। তখন এই পাশে 0, এই পাশে 0। এই কারণে বইয়ের মধ্যে দেখা যায় এরকম কোন একটা বিক্রিয়া, সাধারণ যে বিক্রিয়াগুলো ছোট ক্লাসের বইতে দেওয়া থাকে, সেখানে আমরা দেখি এইখানে প্লাস দিয়ে ইলেকট্রন দিছে। যারা আমরা নন সায়েন্সের অনেক দিন পরে যখন আমার মতো গরিব মেধাবী বিজ্ঞান বইটা ধরি, তখন আসলে অনেক সময় বুঝতে একটু অসুবিধা হয়ে যায় যে এই পাশে কেন প্লাস ইলেকট্রন দিল, আবার অনেক সময় মাইনাস দিয়ে কেন উল্লেখ করলো। আসলে মূল বিষয়টা হচ্ছে এই জায়গায় যে চার্জের পরিমাণটা সমান করছে। তো চার্জের পরিমাণটা সমান করার জন্য এইবার এই পাশেও 0 হয়ে গেল, এই পাশেও 0 হয়ে গেল, তাহলে ব্যালেন্স হয়ে গেল। এখন আমরা বলতে পারি যে বিক্রিয়াটা সম্পন্ন হলো, এবং এটা যেহেতু ইলেকট্রন দান হয়েছে, তাই আমরা বলতে পারি এটা একটা জারণ প্রক্রিয়া। কী প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। তাহলে আবার বলছি, বিষয়টা একটু খেয়াল করবেন। জারণ প্রক্রিয়ায় আমরা যে সংজ্ঞাটা লিখেছি, যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয়, ছেড়ে দেয়, দান করে, তাকে বলা হয় জারণ। আচ্ছা, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে জারণ। আমরা এখানে সাধারণত ইলেকট্রন যারা ত্যাগ করে, স্বাভাবিকভাবে জানি যে ধাতুরা ইলেকট্রন দান করে থাকে, ওইরকম একটা ধাতু নিছি। ধাতু তো অনেক আছে, তার মধ্যে একটা নিছি, সোডিয়াম। আবার অনেক সময় ছোটোবেলায় পড়তাম আমরা যে যাদের নামে শেষে আম থাকে তারা হচ্ছে ধাতু। আতে আম, আমটি আমি খাবো পেরে, ঠিক না?
তবে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে আম আছে নামের শেষে, বলতাম যে ধাতু এরা। তো এখন এই যে সোডিয়াম যখন ইলেকট্রন দান করে তখন সে পজিটিভে পরিণত হয়। এখন ব্যালেন্স করতে হবে পরমাণুর সংখ্যা, এখানে একটা ব্যালেন্স হয়ে গেল। চার্জের পরিমাণ এখানে 0 বাট এখানে একটা প্লাস। তা আমরা যদি উভয় দিকে চার্জের পরিমাণ সমান না করি তাহলে বিক্রিয়াটা সম্পন্ন হবে না। তো আমরা কি করলাম, এখানে আছে 0, যেহেতু ইলেকট্রন যোগ বা বিয়োগ মানে দান বা গ্রহণ করা যায়, তাই আমরা যদি ইলেকট্রনটাকে এই জায়গায় দিই তাহলে এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, ব্যালেন্স হবে না। তাই আমরা ইলেকট্রনটা এই জায়গায় দিয়েছি, আর এই জায়গায় দেওয়ার কারণে মাইনাস আর প্লাস মিলে কি হয়ে গেল, 0, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এটা একটা জারণ প্রক্রিয়ার একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল। এটা ছিল ধাতু থেকে যে আয়ন উৎপন্ন হয় সেটা হচ্ছে ধাতব আয়ন। এতটুকু ক্লিয়ার কিনা প্লিজ? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু জানাবেন। শুধু জারণের সংজ্ঞাটা আমরা ক্লিয়ার করতে পারছি কিনা। জারণের সংজ্ঞাটা আমরা ক্লিয়ার করতে পারছি কিনা প্লিজ শুধু একটু জানাবেন। যে দান হয় এই দানটা আমরা দেখাতে পারলাম কিনা, আর বইয়ের মধ্যে যে ইলেকট্রন প্লাস দিয়ে লেখা থাকে, কেন লেখা থাকে, কোন পাশে লিখব, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করলাম। একটু জানাবেন যে দানের বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ঠিক আছে। তাহলে জারণের এটা যদি লেখা হয়ে যায়, স্ক্রিনশট যদি নেওয়া হয়ে যায়, আমি মুছে দিচ্ছি। মুছে দিয়ে এবার দ্বিতীয়টায় যাব, ঠিক আছে? দ্বিতীয় শব্দটায় যাব, শব্দগুলো ক্লিয়ার করি, তারপর একবার রিভিউ করে দিলে বাস পুরো একটা বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাহলে একটু মুছে দিলাম, কেমন? আচ্ছা, এবার 2 নম্বর শব্দটা লিখব, সেটা হচ্ছে বিজারণ। বিজারণ শব্দটা লিখব। ওইখানে হয়েছিল যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে ত্যাগ, আর এখানে হচ্ছে গ্রহণ। তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয়, গ্রহণ মানে গৃহীত হয়, যেটা বলছি আর কি, নর্মালি লিখলাম, তাকে বিজারণ বলে। যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ হয় তাকে বিজারণ বলে। আর ইলেকট্রন গ্রহণ করা যাদের কাজ, সাধারণত অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে থাকে, ঠিক আছে? অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে থাকে। বাট শুধু যে অধাতুর মধ্যে সীমাবদ্ধ থাকবো আমরা, বিষয়টা কিন্তু তা না। একটু পরে আরেকটু ক্লিয়ার করব বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা একটা অধাতু নেই, অধাতুর কাজ ইলেকট্রন গ্রহণ করা, আর ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন সে নেগেটিভ আয়নে পরিণত হবে। কিসে পরিণত হবে? নেগেটিভ আয়নে পরিণত হবে। তাহলে একটা বিষয় এখানে বলে দিই, ধরেন একটা অধাতু নিই না, Cl, ক্লোরিন, নামটা হচ্ছে ক্লোরিন, আমরা অনেকেই জানি, তারপরও একটু লিখে দিচ্ছে আর কি, হ্যাঁ, ক্লোরিন। তো এই যে ক্লোরিন যে বিষয়টা, সেটা হচ্ছে Cl দিয়ে ক্লোরিনের অণু বোঝাচ্ছে। বাট অণু তো সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অণুটা ভেঙে যখন পরমাণুতে পরিণত হয় তখন সেটা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। তো পরমাণু যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ক্লোরিন একটা দ্বিপরমাণু, মানে একটার মধ্যে 2টা করে পরমাণু থাকে। তাই যখন অণু লিখব তখন লিখব Cl, কিন্তু যখন ক্লোরিন পরমাণু লিখব তখন লিখতে হবে Cl2। তাহলে আমরা যেহেতু একটা রাসায়নিক বিক্রিয়া লিখছি, তাই এখানে Cl লেখা যাবে না, তাহলে হয়ে যাবে অণু। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে পরমাণু, আর ক্লোরিনের পরমাণুকে প্রকাশ করা হয় Cl2 দিয়ে। যেমন একটা কথা বলি, আপনারা যদি একটু খেয়াল করেন, পানি উৎপন্ন হওয়ার যে প্রক্রিয়াটা কম বেশি আমরা সবাই জানি, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি হয়। খুব কমন একটা বিক্রিয়া, খুব কমন বিক্রিয়া দেখা বলতেছি এই কারণেই, কারণ হচ্ছে এটার ব্যাপারে আমরা সায়েন্সের হই আর নন সায়েন্সের হই, সবাই জানি।
যেমন আমি যদি লিখতাম শুধু H+O সমান সমান H2O, এই নামে তো একটা রেস্টুরেন্ট আছে নাকি, H2O নামে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই H দিয়ে হাইড্রোজেনের অণু বোঝাচ্ছে, এই O দিয়ে অক্সিজেনের অণু বোঝাচ্ছে, বাট পরমাণু বোঝাচ্ছে না। বিক্রিয়াটা কি এভাবে লেখা থাকে? বিক্রিয়াটা তো লেখা থাকে H2+O2, এরপরে হচ্ছে H2O। রেস্টুরেন্ট না, এটা পানির সংকেত আর কি। তো এই যে H2 কেন লেখা থাকে? কিছু মৌল আছে যাদের অণু আর পরমাণুর প্রতীক সেম না, মানে এই অণু আর পরমাণুর যে ইয়াটা মানে বর্ণটা সেম, বাট পরমাণুর বেলায় তো আমরা সংখ্যা সহ লিখি। তো এখন বিষয়টা হচ্ছে এই H দিয়ে হাইড্রোজেন অণু বোঝাচ্ছে, কিন্তু হাইড্রোজেন দ্বিপরমাণুক, অক্সিজেন দ্বিপরমাণুক, মানে একজনের মধ্যে দুইটা করে থাকে পরমাণু। তো এই কারণে হাইড্রোজেন পরমাণু বুঝাইতে হলে H2 লিখতে হবে, শুধু H দিলে হাইড্রোজেন অণু বুঝাবে, তাহলে এটা বিক্রিয়া হচ্ছে না। বিক্রিয়াটা মূলত এটা। এই কারণে আমি এখানে আসলে শুধু যদি Cl লিখি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সঠিক নিচেরটা। তো শুধু Cl লিখলে অণু বুঝাবে, কিন্তু আমরা দেখব কি পরমাণু। তাহলে লিখলাম Cl2। এই Cl2 ক্লোরিন ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন Cl মাইনাসে পরিণত হবে, ক্লোরাইড আয়নে, নেগেটিভ আয়নে পরিণত হবে। কারণ যে অধাতু ইলেকট্রন গ্রহণ করলো, এই যে এইখানে সে ইলেকট্রন গ্রহণ করলো, আর ইলেকট্রন গ্রহণ হয় যে প্রক্রিয়ায় তাকেই তো আমরা বলছি বিজারণ প্রক্রিয়া। তাহলে ক্লোরিন এটা হচ্ছে একটা অধাতু, এটা একটা অধাতু, আর অধাতু থেকে যে আয়নটা উৎপন্ন হয় তাকে আমরা বলছি অধাতব আয়ন। অধাতব আয়ন মানে নেগেটিভ। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে Cl2, ক্লোরিন আছে কয়টা? দুইটা, কিন্তু এখানে ক্লোরিন কয়টা? একটা। তাই মানে পরমাণুর সংখ্যা সমান করার জন্য এখানে আমার 2 দিয়ে একটা গুণ করতে হবে। করলাম 2 দিয়ে গুণ, পরমাণুর সংখ্যা এখানেও দুইটা, এখানেও দুইটা, সেম। বাট এটা একটা নিরপেক্ষ অবস্থায় আছে, চার্জের মান কি 0, কিন্তু এইখানে নেগেটিভ মান আছে কয়টা? এখানে 2, তার মানে 2টা নেগেটিভ মান আছে, একটা দুইটা। তাহলে আমি যদি আগের মতো আমরা যদি মুখস্থ করি, আর এই দিকে এই ডান পাশে যদি আগের মতো মুখস্থ করে ইলেকট্রন দিয়ে দিই, তাহলে এখানে তো ইলেকট্রনের মান বাড়বে, নেগেটিভের মান বাড়বে, কিন্তু 0 আর বানাইতে পারতেছি না, কারণ এখানে তো 0 আছে। তাহলে দেখা যাচ্ছে আমি যদি এইখানে ইলেকট্রন দেই তাহলে নেগেটিভ বাড়বে, সমতা আর হচ্ছে না, এখানে 0 এখানে নেগেটিভ বেড়ে যাচ্ছে। আমরা যদি এই জায়গাটায় ইলেকট্রন অ্যাড করে দিই এবং এখানে 2টা নেগেটিভ আছে, তাই এখানে 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, মাইনাস মাইনাস, এই পাশেও 2টা মাইনাস, এই পাশেও 2টা মাইনাস, ব্যালেন্স হয়ে গেল। কেন এই পাশে 2টা ইলেকট্রন লিখলাম? এবার বুঝতে পারছেন, চার্জের পরিমাণ সমান করার জন্য। তাহলে জারণ বিজারণের সময় পরমাণুর সংখ্যা সমান করার পাশাপাশি আমাদের চার্জের পরিমাণটাও সমান করতে হবে, সেটা হোক জারণ বা বিজারণ। তাহলে আমরা পরমাণুর সংখ্যা প্রথমে সমান করলাম, তারপর উভয় পক্ষে চার্জের পরিমাণ সমান করলাম। তাহলে এটা দেখা যাচ্ছে এখানে ইলেকট্রন গ্রহণ করছে এই প্রক্রিয়ায়, তাই আমরা বলছি এটা একটা বিজারণ প্রক্রিয়া, কারণ যে প্রক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে কি বলে? বিজারণ। আচ্ছা, এতটুকু লেখা হয়েছে কিনা? সংজ্ঞাটা লেখা হয়েছে কিনা? সংজ্ঞাটা লেখা মানে একটু বোঝানোর জন্য জাস্ট এই জিনিসটা নিয়ে আসছে। এখন যদি এটা লেখা হয়ে যায়, হ্যাঁ লেখা হয়ে গেলে একবার ওকে বলবেন প্লিজ। আচ্ছা, যদি লেখা হয়ে যায় তাহলে আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ জি, লেখা হয়ে গেলে একবার মুছে দিলাম। এবার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা 2টা শব্দ ক্লিয়ার করলাম, 2টা শব্দ ক্লিয়ার করলাম। এবার আমরা 3 নম্বর শব্দে যাব। 3 নম্বর শব্দে যাব। তবে 3 আর 4, আবার বলছি 3 আর 4 যে শব্দ দুইটা, এই শব্দ দুইটা আমরা চেষ্টা করব মানে একসাথে করার জন্য। নেট ঠিক আছে তো? মানে সব কিছু বোঝা যাচ্ছে তো নাকি? মানে কারো কোনো সারা শব্দ পাচ্ছি না তো, এখানে বললাম আর কি। আচ্ছা, তো এখন আমাদের 3 নম্বর যে শব্দটা আমরা নিব সেটা হচ্ছে জারক। 4 নম্বর যে শব্দটা সেটা হচ্ছে বিজারক। জারক বিজারক বলছিলাম, জারক বিজারক হচ্ছে রাসায়নিক সত্তা বা পদার্থের নাম।
মুছে দিলাম সুমাইয়া আক্তার। আমি নেটটা স্লো হয়ে গেছিলো তো তাই তোমার ইয়াটা দেখিনি। চার্জের বিষয়টা আরেকটু বলবো, ঠিক আছে, এই জায়গায় বলবো, হ্যাঁ, জারক বিজারকে বলবো, এই সুমাইয়া যে করলো আর কি। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি, আবার একটু পরেই বলছি, আবার আসবে এক্সাম্পলটা। তো জারক আর বিজারক হচ্ছে পদার্থের নাম। তাহলে জারক হচ্ছে এমন পদার্থ, সে কি করে, ওই যেহেতু জারক কোন প্রক্রিয়া অংশগ্রহণ করে বলেছিলাম, জারক অংশগ্রহণ করে বিজারণ প্রক্রিয়ায়। আর বিজারণ প্রক্রিয়ায় ইলেকট্রনের কী হয়, ইলেকট্রনের হয় গ্রহণ। তাহলে আমরা বলতে পারি জারক হচ্ছে ওই সকল পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আবার বলছি, জারক বিজারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, আর বিজারণ প্রক্রিয়ায় কি হয়, ইলেকট্রন গ্রহণ হয়। এই ইলেকট্রন যারা গ্রহণ করে তাদেরকে আমরা বলছি জারক পদার্থ। তাহলে আমরা বলতে পারি যে যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক বলে। যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে কি বলে, জারক বলে। আচ্ছা, এবার যে বিষয়টা, ঠিক আছে, আমরা বিজারকে যাব। বিজারক যে পদার্থগুলো এরা অংশগ্রহণ করে হচ্ছে জারণ প্রক্রিয়ায়। আর জারণ মানেই ছাড়ন, আপনারা একটু আগে বললেন, মানে হচ্ছে কি ইলেকট্রন দান বা ত্যাগ। তাহলে আমরা বলতে পারি যে এই জায়গায় বিজারক পদার্থের বেলায় যে সকল পদার্থ ইলেকট্রন দান করে বা ত্যাগ করে তাদেরকে বিজারক পদার্থ বলে বা বিজারক বলে। আমরা সংজ্ঞাটা লিখলাম, একটু পরে এক্সাম্পলে যাব। তো দেখেন এখানে বলছি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এরা হচ্ছে এমন পদার্থ যারা ইলেকট্রন গ্রহণ করছে। আর যারা গ্রহণ করবে তারা কোন প্রক্রিয়া অংশগ্রহণ করবে, বিজারণ। তাহলে জারক পদার্থ বিজারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। আর বিজারকের বেলায় বললাম যে ইলেকট্রন দান। তাহলে যে সকল পদার্থ ইলেকট্রন দান করছে তাদেরকে আমরা বলছি বিজারক। আর ইলেকট্রন দান হয় কোন প্রক্রিয়ায়, জারণ প্রক্রিয়ায়। তাহলে বিজারক পদার্থগুলো কোন প্রক্রিয়া অংশগ্রহণ করে, জারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে আমরা বলতে পারি জারক পদার্থ বিজারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে, কাজটা কি ইলেকট্রন গ্রহণ করা। বিজারক পদার্থ জারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে, কাজটা কি ইলেকট্রন দান করা। এখন সাধারণত আমরা বলছিলাম যে ইলেকট্রন দান করা যাদের ধর্ম বা বৈশিষ্ট্য তারা হচ্ছে ধাতু। সাধারণত ইলেকট্রন গ্রহণ করা যাদের বৈশিষ্ট্য তারা হচ্ছে অধাতু। তাহলে আমরা কি বলতে পারি না যে অধাতুগুলো জারক পদার্থ হিসেবে কাজ করে, কারণ ইলেকট্রন গ্রহণ করে, আর ধাতুগুলো বিজারক পদার্থ হিসেবে কাজ করে? বলা যায় কি না? তা আমরা যদি কিছুটা বলতে পারি, কিন্তু এইখানে এক্সট্রা দুটো ইনফরমেশন, এই জায়গায় একটা ওই জায়গায় একটা অ্যাড করতে হবে। তো এতটুক যদি লেখা হয়, সংজ্ঞাটা যদি লেখা হয়, আমি একটু মুছে দিব, একবার একটু ওকে বলবেন, শুধু সংজ্ঞাটা লেখা হলে, হ্যাঁ। প্লিজ যদি সংজ্ঞাটা লেখা হয় তাহলে একটু জানাবেন, ওকে বললেই মানে হচ্ছে আমরা এই পরের জিনিসটা তুলবো আর কি। হ্যাঁ, একটা বিক্রিয়া অবশ্যই দিয়ে তারপর একটু দেখাবো। ওকে, তাহমিনা, ঠিক আছে। এবার ওই যে সুমাইয়া বিক্রিয়ার যে বুঝতে চাইছিলা সেটা একটু বুঝাই দিচ্ছি ভাই তোমাকে। হ্যাঁ, এই চার্জের বিষয়টা বলতে চাচ্ছিলা, যে চার্জের বিষয়টা আরেকবার একটু দেখাই দেন, ওইটা এখন বলবো, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পলে যাই। এক্সাম্পলে যখন যাব, কালো কালি নিয়ে নিই। এক্সাম্পলে গেলে যে বিষয়টা আমরা ওই আগে যেটা নিয়ে আসছিলাম সেটার বিষয় বলবো এখন। এটা ছিল সোডিয়াম, সে একটা ইলেকট্রন দান করলো। তো এখানে একটা সোডিয়াম আছে, এখানে একটা সোডিয়াম আছে, পরমাণুর সংখ্যা সেম। এটার চার্জ হচ্ছে 0, এটার চার্জ হচ্ছে +1। তাই ইলেকট্রন যেহেতু এই জায়গায় বা এই জায়গায় আমরা রাখতে পারবো, এই জায়গাটায় রাখলে মাইনাস বাড়বে কিন্তু সমান হবে না। কিন্তু এই জায়গায় যদি ইলেকট্রন দেই একটা,
তাহলে এখানে একটা -1 আসবে, +1 -1 মিলে কি হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে এই পাশেও 0 এই পাশেও 0, ব্যালেন্স হয়ে গেল। এখন এটা একটু মুছে দিচ্ছি, এটা তো আগে বুঝাইছি, এখন আর বলবো না। এই যে সোডিয়াম এখান থেকে সে এইখানে গেল, সোডিয়াম ছিল নিরপেক্ষ স্বাভাবিক, সে কখন পজিটিভ হলো? যখন সে দান করে দিল। কি দান করলো? ইলেকট্রন দান করলো। তাহলে এইটা হচ্ছে একটা ধাতু বলেছিলাম আমরা, আর এটা হচ্ছে একটা ধাতব আয়ন। তাহলে ধাতু ইলেকট্রন দান করে ধাতব আয়নে পরিণত হয়। এটা যদি ধরেন আমি আপনাকে 10 টাকা দিলাম, আমি আপনাকে 10 টাকা দিলাম, আমার কাছে 100 টাকা ছিল, আপনাকে 10 টাকা দেওয়াতে আমার কাছে 90 টাকা। কখন 100 টাকা আবার হবে? যদি আমি যেটা দিছি আবার নিয়ে নিই। তাহলে এই ধাতব আয়নটা সে যদি আবার ধাতুতে পরিণত হতে চায়, তাহলে এখান থেকে এখানে হয়েছে ইলেকট্রন দান, তাই পজিটিভ। আবার এখান থেকে এখানে আসতে হলে উল্টো কাজ করতে হবে, ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি, তখন ধাতুটা ইলেকট্রন দান করছে। আর যখন আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসতেছি, প্লাস থেকে 0-তে আসতেছি, এই ধাতব আয়নটা তখন ইলেকট্রন কী করতেছে? গ্রহণ করতেছে, ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে সে প্লাস একটা দিয়েছিল, সে যদি আগের অবস্থায় ফিরে আসতে চায়, তাহলে যেটা দিয়েছিল সেটা তাকে নিয়ে নিতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে এবার আপনি বলেন, জারকের বেলায় বলেছিলাম ইলেকট্রন গ্রহণ করা, তাহলে এইখানে ধাতব আয়নের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে আমরা কি বলতে পারি পজিটিভ আয়নগুলো জারক পদার্থ হিসেবে কাজ করে? পজিটিভ আয়নগুলো কি পদার্থ হিসেবে কাজ করে? জারক পদার্থ হিসেবে কাজ করে। আর ধাতু যেহেতু ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করে কারা? ইলেকট্রন দান করে কারা বলেন তো? ইলেকট্রন দান করে যাদের বৈশিষ্ট্য এই যে, তারাই তো হচ্ছে ধাতু। আর ইলেকট্রন যারা দান করছে তাদেরকে আমরা বলতে পারি বিজারক। আমরা বলেছিলাম বিজারক পদার্থ হিসেবে কারা কাজ করে? ধাতু। আর জারক পদার্থ হিসেবে কাজ করে কারা? অধাতু। শুধু অধাতু না, এখানে আবার পাশাপাশি কি চলে আসলো? ধাতব আয়ন চলে আসলো। মানে হচ্ছে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? আরেকটা ওই যে ক্লোরিনের যে বিক্রিয়াটা, সেটা যখন নিলাম ওইটা একটু এখানে লিখে দিই। এই যে ক্লোরিন, ক্লোরিন থেকে হয়ে গেল, আচ্ছা একটু বড় করে লিখি, নেগেটিভ আয়ন। এখানে 2টা, তাই এখানে 2 দিয়ে দিলাম। এই যে 2 যে দিলাম, এবার একটু খেয়াল করেন, এখানে 0, বাট এখানে 2টা নেগেটিভ আয়ন, তাই আমি এখানে কি করলাম? 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, মুছে দিলাম ব্যালেন্স করার জন্য। এইখান থেকে যখন এইখানে গেল, একটু ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে ইলেকট্রন এখান থেকে যখন এখানে গেল, তখন ইলেকট্রন দান না গ্রহণ? নেগেটিভ হয় কখন? যখন গ্রহণ করে। তাহলে গ্রহণ, ঋণগ্রস্ত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে অধাতু, অধাতু আগের মতো। আর এটাকে আমরা বলছি, অধাতু থেকে যে আয়ন উৎপন্ন হচ্ছে তাকে আমরা বলছি অধাতব আয়ন। তাহলে এখান থেকে যখন এখানে গেল, ইলেকট্রন গ্রহণ করলো। আবার সে যদি মাইনাস থেকে আগের অবস্থায় ফিরে আসতে চায়, অধাতব আয়ন থেকে যদি অধাতুতে পরিণত হতে চায়, ওইখানে যদি হয় গ্রহণ, এখানে হবে কি? দান। তাহলে আমরা বলতে পারি অধাতু ইলেকট্রন গ্রহণ করে, বাট অধাতব আয়ন আগের অবস্থায় ফিরে আসতে চাইলে, আগের অবস্থায় যদি ফিরে আসতে চায়, তখন সে ইলেকট্রন দান করে। তাহলে দেখেন এখানে দান দান, ঠিক আছে? কার সাথে কার মিল হইল? দান আছে এই জায়গায়, দান আছে এই জায়গায়, আর গ্রহণ আছে এই জায়গায়, গ্রহণ আছে এই জায়গায়। তার মানে এইখানে একটা মিল পাচ্ছি আমরা। অধাতু গ্রহণ করে, ধাতু থেকে যে পজিটিভ আয়ন হয় সেটাও কি করে? গ্রহণ করে। তাহলে এই দুজন পাইলাম আমরা। আর যারা গ্রহণ করে তাদেরকে আমরা বলছি কি? জারক। আর জারকগুলো কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে? যেহেতু গ্রহণ করে, বিজারণ প্রক্রিয়ায়, বিজারণ প্রক্রিয়া। তাহলে আমরা ওই সময় বললাম যে বিজারণ প্রক্রিয়ায় জারক অংশগ্রহণ করে, কারণ ইলেকট্রন গ্রহণ করবে। আর এই ইলেকট্রন গ্রহণের ক্ষেত্রে যে 2টা প্রতিনিধি পাইলাম, অধাতুতে এমনি ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু পজিটিভ যে আয়নগুলো আছে, মানে ধাতব আয়নগুলো, তারাও কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে শুধু অধাতু না, আমরা মনে রাখবো পজিটিভ আয়নগুলো কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা,
আর এই জায়গায় বিজারকের বেলায় যদি আমরা এখানে দেখি ধাতু, এখানেও দান, এই অধাতব যে আয়ন, অধাতব আয়ন মানে হচ্ছে নেগেটিভ যে আয়নগুলো, নেগেটিভ আয়নগুলো, এটাও দান। তাহলে এই দুজনের মধ্যে মিল আছে, ধাতু আর হচ্ছে অধাতব আয়ন, নেগেটিভ আয়ন। এরা কি করে? ইলেকট্রন দান করে। ইলেকট্রন দান করে কারা? বিজারকরা। আর ইলেকট্রন দান বা ত্যাগ বা ছাড়ন কোন প্রক্রিয়ায় হয়? জারণ প্রক্রিয়া। তাহলে জারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে বিজারক পদার্থ, আর বিজারক পদার্থ হিসেবে কাজ করে কারা? ধাতু আর হচ্ছে নেগেটিভ আয়নগুলো। তো এখান থেকে এই ওভারঅল বিক্রিয়ার থেকে কিছু ইনফরমেশন এই জায়গায় লিখে নিব, কিছু ইনফরমেশন এই জায়গায় লিখে নিব। এটা একটু তুলে নেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। স্ক্রিনশট দিলে এই জায়গাটায় আর এই জায়গাটায় ইনফরমেশনগুলো তুলে দিচ্ছি, এবার একটু ক্লিয়ার হয়ে যাবে। কারণ বলার সময় অনেক সময় মনোযোগ তো সব মানে একসাথে এতক্ষণ সময় ধরে রাখা যায় না, 20-25 মিনিটের বেশি একসাথে। তাহলে একবার ওকে বললে মানে আমি এটা একটু মুছে দিয়ে এবার ইনফরমেশনগুলো আমি তুলে দিব আপনাদেরকে, প্লিজ একটু জানাবেন। একবার ওকে বলবেন, জি ওকে বললে আমি একটু করে দিচ্ছি। আমার এখানে অনেক স্লো, অনেক মানে হচ্ছে পেছনে দেখাচ্ছে, তো মানে হচ্ছে আপনাদের রিপ্লাইটা সাথে সাথে দেখতে পাচ্ছি না। হ্যাঁ একটু বললে ওকে। সুদীপ্ত, আচ্ছা একটু মুছে দিচ্ছি আমি, মুছে দিয়ে এবার ইনফরমেশনগুলো লিখব। আর আপনারা ওই খাতায় যতটুকু তুলেছেন এটার সাথে একবার একটু মিলাই নেবেন। এবার আসেন জারক, ওকে ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা এবার এগুলোর ব্যাপারে ইনফরমেশন লিখে লিখব। তাহলে জারক বলতে আমরা তাদেরকেই বোঝাচ্ছি যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। আর ঠিক তার অপোজিটে বিজারক পদার্থ বলতে বোঝাচ্ছি যে পদার্থ ইলেকট্রন দান করে। আচ্ছা জারক যেহেতু ইলেকট্রন গ্রহণ, আর ইলেকট্রন গ্রহণ হয় কোন প্রক্রিয়ায়? বিজারণ প্রক্রিয়ায়। তাহলে আমরা বলতে পারি জারক পদার্থ বিজারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আচ্ছা তাহলে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, তাই বিজারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। ঠিক তার উল্টো কথা এখানে আমরা বলতে পারি বিজারক পদার্থ যেহেতু দান করে, তাহলে বিজারক পদার্থ দান করা বা ছাড়ন এটা হচ্ছে জারণ প্রক্রিয়া। তাহলে বিজারক পদার্থ জারণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। ওকে, তাহলে এই হচ্ছে জারণ, এই হচ্ছে বিজারণ, সে হচ্ছে জারণ। আচ্ছা এই হচ্ছে গ্রহণ আর এই হচ্ছে দান। এবার আসেন ইলেকট্রন গ্রহণ করে কারা? প্রথম কথা হলো ইলেকট্রন গ্রহণ করে অধাতু, সরাসরি অধাতুরা গ্রহণ করে। আর হচ্ছে পজিটিভ আয়ন, মানে কি ধাতু থেকে যে আয়নগুলো হয় ধাতব আয়ন। আমি বোঝার সুবিধার্থে ব্র্যাকেটে লিখে দিলাম পজিটিভ। তাহলে অধাতু ধাতব আয়ন, অধাতু ধাতব আয়ন কি পদার্থ হিসেবে কাজ করে? অধাতু ধাতব আয়ন জারক পদার্থ হিসেবে কাজ করে, জারক পদার্থ হিসেবে কাজ করে। তাহলে ঠিক তার বিপরীত, অধাতুর বিপরীত হচ্ছে কি? ধাতু, যার কাজ হচ্ছে, ধাতুর কাজই হচ্ছে দান করা। আর ধাতব আয়নের বিপরীত হচ্ছে কি? অধাতব আয়ন, নেগেটিভ আয়ন, অধাতব আয়ন। ব্র্যাকেটে লিখে দিলাম নেগেটিভ। এরা কি পদার্থ হিসেবে কাজ করে? বিজারক পদার্থ হিসেবে কাজ করে, বিজারক পদার্থ হিসেবে কাজ করে। ওকে, তাহলে আমি একটু মার্ক করে দিচ্ছি লাল কালি দিয়ে। ধাতু ধাতব আয়ন জারক পদার্থ হিসেবে কাজ করছে, বিজারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ এই জায়গায় হচ্ছে ইলেকট্রন দান, বিজারণ প্রক্রিয়া
এখানে হচ্ছে জারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। এখানে অধাতু, এখানে ধাতু, এখানে ধাতব আয়ন, এখানে হচ্ছে অধাতব বা নেগেটিভ আয়ন বিজারক হিসেবে কাজ করে। এই জিনিসগুলো মার্ক করে রাখলেই হবে। তাহলে আমরা এই পর্যন্ত 4টা শব্দ ক্লিয়ার করলাম, 1 2 3 4, ঠিক আছে? 4টা শব্দ ক্লিয়ার করলাম। তাহলে প্লিজ জানাবেন যে এতটুকু লেখা হয়েছে কিনা। হ্যাঁ, একটু জানাবেন এতটুকু লেখা হয়েছে কিনা প্লিজ। আচ্ছা, একবার একটু জানাবেন যে লেখা হয়েছে কিনা। না, ওকে ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ সহযোগিতা করার জন্য, ধন্যবাদ, মুছে দিলাম। এবার আমরা 5 আর 6 যাব। 5 নম্বর যে শব্দটা ছিল সেটা হচ্ছে জারিত। 6 নম্বর শব্দটি হচ্ছে বিজারিত। আমাদের সর্বশেষ যে শব্দটা, জারিত বিজারিত। আচ্ছা, আচ্ছা, এখন আগেই বলছি, এটা হচ্ছে জারকের কাজ। জারকের কাজ হচ্ছে জারিত করা। 1 নম্বর পয়েন্ট, জারকের কাজ জারিত করা। তাহলে বলেন তো বিজারকের কাজ কি? বিজারিত করা। বিজারকের কাজ হচ্ছে বিজারিত করা। জারকের কাজ জারিত করা, বিজারকের কাজ হচ্ছে বিজারিত করা, ঠিক আছে? ওকে। ওই যে বলছিলাম যে মশা যদি মশাকে কামড় না দিয়ে অন্যজনকে কামড় দেয়, জারক জারিত করে, ঠিক আছে, কিন্তু জারক নিজেকে জারিত করে না। তাহলে জারকের অপোজিটে কে আছে? বিজারক। তাহলে জারক বিজারক পদার্থকে জারিত করে আসলে। তাহলে আমরা এখানে লিখতে পারি পরের কথাটা। প্রথম কথা হলো জারকের কাজ জারিত করা। জারক অন্যকে জারিত করে, অন্যকে জারিত করে। এই অন্যকে বলতে বুঝাচ্ছি জারক পদার্থ বিজারক পদার্থকে জারিত করে। তাহলে জারক পদার্থ সে যদি বিজারক পদার্থকে জারিত করে তাহলে নিজে কি হয়? অন্যকে জারিত করলে বাকি রয়েছে আরেকটা, বিজারিত। তাহলে জারক পদার্থ অন্যকে জারিত করে আর নিজে, নিজে বলতে আচ্ছা, নিজে বিজারিত হয়, নিজে বিজারিত হয়। এই নিজে বলতে জারকের কথা বুঝাচ্ছি। তাহলে জারকের কাজ হচ্ছে অন্যকে জারিত করা। জারকের কাজ জারিত করা, কিন্তু সে নিজেকে জারিত করে না, সে অন্যজনকে জারিত করে। সেই অন্যজন হচ্ছে কে? বিজারক পদার্থ। আর নিজে কি হয়? বিজারিত। ঠিক তার বিপরীত কথাগুলো কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি। ঠিক তার বিপরীত কথাগুলো বলতে এখানে বলছি জারক অন্যকে জারিত করে, তাহলে বিজারকের কাজ বিজারিত করা। তাহলে বিজারক আমরা বলতে পারি অন্যকে বিজারিত করে। বিজারক অন্যকে বিজারিত করে। তো অন্যকে বিজারিত করে, এই অন্য বলতে জারক পদার্থকে বুঝাচ্ছি। তাহলে বিজারক পদার্থ জারক পদার্থকে বিজারিত করে। তাহলে বিজারক যদি অন্যজনকে বিজারিত করে, নিজে কি হয়? নিজে অন্যকে বিজারিত করে কিন্তু নিজে হয় জারিত, নিজে জারিত হয়। এই নিজে বলতে কাকে বুঝাচ্ছি? বিজারক পদার্থকে। তাহলে বিজারক পদার্থ জারিত হবে, জারক পদার্থ বিজারিত হবে। তাহলে এবার একটু মিলাই দেখেন তো, জারক অন্যকে জারিত করে, জারক অন্যকে বলতে বিজারককে বুঝাচ্ছি। তাহলে জারক বিজারককে জারিত করে।
জারক বিজারককে জারিত করে, তাহলে খেয়াল করুন তো বিজারক কি হয়? জারিত হয়। মিলল কিনা? আবার দেখেন, বিজারক অন্যজনকে বিজারিত করে। বিজারকের কাজ বিজারিত করা। বিজারক অন্যজনকে বিজারিত করে। অন্যজন বলতে কাকে বোঝাচ্ছি? জারককে। তাহলে বিজারক জারককে বিজারিত করে। এই যে জারক কি হয়? বিজারিত হয়। তাহলে এই যে শব্দগুলো, এগুলো লিখে নিলে তাহলে মনে করেন যে আমাদের এই জায়গাটা ক্লিয়ার হয়, নাহলে লিখে না নিলে একটু দেখলে তাহলে। আচ্ছা, এবার একটু খেয়াল করবেন প্লিজ। জারকের কাজ জারিত করা, বিজারকের কাজ বিজারিত করা। জারক কখনো নিজেকে জারিত করে না, অন্যজনকে জারিত করে, নিজে বিজারিত হয়। বিজারক কখনো নিজেকে বিজারিত করে না, সে অন্যজনকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয়। তাহলে এই কথাগুলো মিলাই নিতে হবে। এই কথাগুলো যদি এখন আমরা মিলাই নিতে পারি, একটু সামান্য বুঝতে পারি, হ্যাঁ একটু সামান্য যদি বুঝতে পারি, তাহলে আমরা একটা বিক্রিয়া নিয়ে তারপর ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, নিজে জারিত, এখানে হয় দিলে দিয়ে দিতে পারেন, জারিত হয়। ওকে, তাহলে এতটুকু লেখা হয়েছে কি না প্লিজ একটু জানাবেন। এতটুকু লেখা হলে আমরা বিক্রিয়ায় চলে যাব। 6টা শব্দ, এই 6টা শব্দ আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এখন আমরা একটা বিক্রিয়া নিয়ে দেখব আসলে জারণ বিজারণ হয়, আর আরেকটা জারণ বিজারণ হয় না কিভাবে বুঝবো, এমন একটা বিক্রিয়া নিয়ে দেখব। প্লিজ ওকে হলে একটু জানান। ওকে, মুছে দিচ্ছি। 6টা শব্দ আমরা এখন একটু দেখলাম আর কি। হ্যাঁ, এবার ব্যাস আমাদের ডান। ওকে, এবার একটা বিক্রিয়া, খুব কমন বিক্রিয়া, আসলে জারণ বিজারণের খুব কমন একটা বিক্রিয়া, সেটা হচ্ছে জিঙ্ক প্লাস কপার সালফেট জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কপার। ঠিক আছে, একটা বিক্রিয়া আমরা লিখলাম এখানে। এই বিক্রিয়াটায়, এটা হচ্ছে বিক্রিয়ার আগের অবস্থা, আমরা ভাগ করে নিলাম 2টা ভাগে। এটা হচ্ছে বিক্রিয়ার আগের অবস্থা বা পূর্বের অবস্থা, আর এটা হচ্ছে পরবর্তী অবস্থা। বা পূর্বের অবস্থা, বিক্রিয়ার পূর্বে বিক্রিয়ার পরে। তা এখন এই যে জিঙ্ক স্বাভাবিক অবস্থায় আছে, নিরপেক্ষ অবস্থায় আছে, জারণ সংখ্যার নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি এর জারণ মান কি? 0। কপার সালফেট একটা যৌগ, এই যৌগটার জারণ মান কি? 0। জিঙ্ক সালফেট এটাও একটা যৌগ, এটার জারণ মান কি? 0। কপার এর জারণ মান 0। ঠিক আছে, তাহলে প্রত্যেকের জারণ মানটা আমরা বলছি 0। কেন? কারণ তারা স্বাভাবিক অবস্থায় আছে, নিরপেক্ষ অবস্থায় আছে। কিন্তু আমরা বিশ্লেষণ করবো একটু ভিতর থেকে। এটা একটা মৌল, বাট এটা একটা যৌগ। এই যৌগের মধ্যে 2টা অংশ, এই একটা, এই একটা। এখানে একটা যৌগ, এই একটা অংশ, এই একটা অংশ। সাধারণত একটা যৌগের যখন সংকেত আমরা লিখি, যৌগের সংকেত 2টা স্টেজে ভাগ থাকে। তো একটা হচ্ছে প্রথম আর একটা হচ্ছে দ্বিতীয়। প্রথম অংশে থাকে পজিটিভ অংশ, এর পরের অংশে থাকে নেগেটিভ। এটা একটা যৌগ যার প্রথম অংশটা হচ্ছে পজিটিভ, দ্বিতীয় অংশটা নেগেটিভ। এটাও একটা যৌগ যার প্রথম অংশটা পজিটিভ, দ্বিতীয় অংশটা কি? নেগেটিভ। এখন একটা বিষয়, সেটা হচ্ছে যে যখন মূলক যৌগমূলক পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করতে নেয়, আসলে সম্পর্ক করার সময়, দুষ্টুমি করে বলছি আর কি, সম্পর্ক করার সময় অনেক সময় বলি না যে সম্পর্ক যখন করি তখন বলি আজ থেকে আমার জিনিস তোমার আর তোমার জিনিস আমার। যদিও পরে গিয়ে কি হয় এটা যার যার ক্ষেত্রে এক এক রকম, আমি আমারটা বলবো না, কারণ পাবলিক প্লেসে যদি বলে দিই, আমার বউ যদি কোনোভাবে এই ভিডিওটা দেখে আর এই লাইনে আমি বলছি, তাহলে তো আমার ঘরে মনে করেন কয়েকদিন আগুন জ্বলবে।
আবার ঠান্ডা করতে সময় লাগবে। তো এখন যে বিষয়টা বলতে যাচ্ছি, আসলে সাধারণত যে ধরেন AB একটা যৌগ, তাহলে এই হচ্ছে আমরা যদি বলি যে AB একটা যৌগ, তো এইখানে আসলে মূলত যে বিষয়টা ধরেন আমরা বলি যে এই যে প্রথম যে অংশটা এটা হচ্ছে পজিটিভ অংশ, দ্বিতীয় অংশটা হচ্ছে নেগেটিভ অংশ। আমার জিনিস তোমার, তোমার জিনিস আমার, কেন বললাম? এই যে যখন আমরা লিখি, যেমন ধরেন আমরা লিখি সোডিয়াম সালফেট, তখন লিখি Na2SO4। কেন? কারণটা হচ্ছে এটাকে যদি আমরা ভাগ করি দুইটা অংশে, এই হচ্ছে সোডিয়াম প্লাস, এই হচ্ছে সালফেট 2-, এই যে এর জিনিসটা এর কাছে চলে আসবে, এর জিনিসটা 1 চলে যাবে এর কাছে, তাহলে সোডিয়ামের কাছে আসলো সালফেটের 2 আর সালফেটের কাছে চলে গেল সোডিয়ামের 1, তাহলে Na2SO4 1, এটা না লিখলেও হয়, তাহলে আমরা সরাসরি লিখতে পারি Na2SO4। এই যে আদান প্রদান হয়ে গেল। তা এখন চকলেট তোমার, টাকা আমার, বাহ, খালিদ খুব সুন্দর কথা বলছে দেখা যায়। আচ্ছা, তাহলে এই যে বিক্রিয়ার আগে আর পরে সবারই জারণ মানটা হচ্ছে 0, কিন্তু আমরা যখন যৌগগুলোর মধ্যে যাব একটা পজিটিভ অংশ পাবো, একটা নেগেটিভ অংশ। এই সালফেটের আমরা জানি 2-, তাহলে এখানে হবে কি 2+, এটা 2-, এটা 2+, এটা আলটিমেটলি 0, এটাও আলটিমেটলি 0। তাহলে আমরা এটা মুছে দিচ্ছি, এখন এটা মুছে দিলাম। এখন যদি আমরা বুঝতে চাই একটা বিক্রিয়ায় যে জারণ বিজারণ হয়েছে কিনা, একটা বিক্রিয়ায় জারণ বিজারণ হয়েছে কিনা, তাহলে মনে রাখতে হবে বিক্রিয়ার আগে আর পরের অবস্থায় গিয়ে যদি দেখি জারণ মানের পরিবর্তন হয়েছে, এই যে পজিটিভ নেগেটিভের মানের যদি পরিবর্তন হয় তাহলে জারণ বিজারণ হয়েছে, যদি পরিবর্তন না হয় তাহলে জারণ বিজারণ হয়নি। জিঙ্ক এখানে 0, বাট এইখানে 2+, কপার এইখানে 2+, বাট বিক্রিয়ার পরে 0, তাহলে পরিবর্তন হয়েছে। আর পরিবর্তন যদি হয় জারণ বিজারণ হয়েছে। এবার একটু খেয়াল করুন, এখানে 0, 0 থেকে প্লাস, প্লাস মানেই তো দেওয়া, আর প্লাস মানে দেওয়া মানে কি ইলেকট্রন দান, আর ইলেকট্রন দান মানে কোন প্রক্রিয়া? জারণ প্রক্রিয়া। জারণ প্রক্রিয়ায় কে অংশগ্রহণ করে? জারণ প্রক্রিয়ায় বিজারক পদার্থ, জারণ প্রক্রিয়ায় বিজারক পদার্থ অংশগ্রহণ করে। এবার দেখেন কপার 2+, মানে আমি আগে 2টা দিয়েছিলাম, এখন আমি 0 হয়ে গেলাম। তাহলে আমি যেটা দিছি সেটা যদি নিয়ে নিই তাহলেই না 0 হতে পারবো। তাহলে আমি 2টো দিয়েছিলাম 2+, আমি যদি নিয়ে নিই মানে গ্রহণ, এখানে যেহেতু দান হয়েছে এখানে বোঝাই যাচ্ছে ইলেকট্রন গ্রহণ। আর ইলেকট্রন গ্রহণ যদি হয় সেটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এবার বলেন বিজারণ প্রক্রিয়ায় কে অংশগ্রহণ করে? বিজারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে, কারণ ইলেকট্রন গ্রহণের কাজটা যারা করে তারা হচ্ছে জারক পদার্থ। তাহলে এবার বলেন জারক পদার্থের কাজ কি? জারিত করা। কাকে জারিত করবে? এই বিজারক পদার্থের কাজ কি? বিজারিত করা। কাকে বিজারিত করবে? এই। তাহলে এখন একটা বিষয়, যেহেতু বিক্রিয়া আমরা দেখলাম চার্জের মানের যে পরিবর্তনটা, জারণ সংখ্যার মানের পরিবর্তন হয়েছে, 0 2+ হয়ে গেছে, 2+ থেকে হয়ে গেছে 0, তার মানে পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে জারণ বিজারণ। যদি আগে আর পরে সেম থাকতো তাহলে জারণ বিজারণ বলা যেত না। কিন্তু এখানে আপনি বলতে পারেন যে স্যার এখানে এই যে সালফেট, এই জায়গাও 2-, এই পাশেও 2-, এই জিনিসটা আবার কি? বিক্রিয়ার আগে সালফেটের 2-, বিক্রিয়ার পরেও সালফেটের 2-। আসলে মাঠে যখন আমরা খেলা দেখতে যাই, সেই মাঠের মধ্যে সবাই কি খেলে? সবাই খেলে না তো। ধরেন ক্রিকেট খেলায় 11 জন প্লেয়ার নামলো, আম্পায়ার 2টা, ঠিক আছে, নামে গেল। এই তো প্লেয়াররা খেলবে, আম্পায়াররা থাকবে, যারা বাইরে বসে থাকে তারা তো দর্শকই বলা যায় নাকি? দর্শকের কাজ তো আর খেলা না, দর্শকের কাজ দেখা, ভালো লাগলে তালি দিবে, না হলে উল্টাপাল্টা কথা শোনাই দিবে। আসলে খেলা শুরু হওয়ার আগে বা পরে দর্শকের অবস্থানের কোনো পরিবর্তন নাই। একটা বিক্রিয়ার মধ্যে বিক্রিয়ার আগে বা পরে যার পরিবর্তন নাই তাকে আমরা ওইটাই বলি দর্শকায়ন। কি আয়ন? দর্শকায়ন। তাহলে এটার কোনো ইফেক্ট আমাদের নাই। আমরা দেখলাম পরিবর্তন হয়েছে বিধায় আমরা তাহলে কি বলতে পারি? এটা জারণ বিজারণ প্রক্রিয়া। একদিকে দেখলাম জারণ হয়েছে, আরেকদিকে দেখলাম বিজারণ হয়েছে,
এই জারণ মানের পরিবর্তন হলেই বুঝবো যে জারণ বিজারণ হয়েছে। তাহলে এখানে জিঙ্ক, কপার এগুলো হচ্ছে প্লেয়ার, সালফেট হচ্ছে কি দর্শক, খেলা দেখবে, তালি দেখবে, ঠিক আছে। তাহলে এখন একটা বিষয় দেখেন, জিঙ্ক থেকে জিঙ্ক আয়ন হলো জারণ প্রক্রিয়া। কে কোন পদার্থ অংশগ্রহণ করলো জারণ প্রক্রিয়া? এবার বলেন আপনারা। বিজারক পদার্থ অংশগ্রহণ করে। বিজারক পদার্থের কাজ বিজারিত করা। কাকে বিজারিত করবে? কপারকে। তাহলে আমরা বলতে পারি জিঙ্ক এই প্রক্রিয়ায় বিজারক পদার্থ, সে কপার সালফেটকে বিজারিত করে জিঙ্ক সালফেটে পরিণত হয়। আবার উল্টোভাবে বলি, কপার এখানে দেখলাম বিজারণ হয়েছে, বিজারণ প্রক্রিয়ায় যে অংশগ্রহণ করে সে হচ্ছে জারক। কপার সালফেট জারক পদার্থ। এই জায়গায় যেহেতু জারক পদার্থ, জারক পদার্থের কাজ জারিত করা, তাহলে কপার সালফেট জিঙ্ককে জারিত করলো, নিজে বিজারিত হইল, হয়ে কপারে পরিণত হয়ে গেছে। সালফেটটা কার কাছে চলে গেছে? জিঙ্কের কাছে। তাহলে একটা বিক্রিয়া দেখে মানে আমরা এই জায়গাটায় একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম যে আসলে জারণ বিজারণ হয়েছে কিনা। পৃথিবীর সব বিক্রিয়ার মধ্যে কি জারণ বিজারণ হয়? পৃথিবীর সব বিক্রিয়ায় যে জারণ বিজারণ হবে বিষয়টা কিন্তু এমন না। পৃথিবীর সব বিক্রিয়ায় জারণ বিজারণ হয় না। এমন একটা বিক্রিয়া নিয়ে আমরা একটু কথা বলবো, যদিও এটা আমাদের আলোচনার বিষয় না। একটা দেখাইলাম জারণ বিজারণ হয় কিনা, কিভাবে বুঝবো? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান সবাই। শব্দগুলোর সাথে মিল খুঁজে পাওয়া যায় কিনা একটু জানান। ওকে হলে এবার দেখাবো যে কখন হয় না। বিক্রিয়ার আগে আর পরে যদি এই যে জারণ মানের পরিবর্তন দেখি তাহলেই বলবো জারণ বিজারণ হয়েছে। আর যদি পরিবর্তন না হয় তাহলে বলবো জারণ বিজারণ হয়নি। এখানে জারণ বিজারণ হয়েছে, তাই জারণ বিজারণ প্রক্রিয়া। দেখেন পুরোটাকে বলছি একটা বিক্রিয়া। জারণ তার অর্ধেক অংশ, বিজারণ তার অর্ধেক অংশ। এই কারণে জারণকে সম্পূর্ণ বিক্রিয়া বলা যায় না। জারণ একটা বিক্রিয়ার অর্ধেক অংশ, বিজারণ একটা বিক্রিয়ার অর্ধেক অংশ, আর দুইজন মিলে অর্ধেক অর্ধেক মিলে কি সম্পূর্ণ অংশ। জারণ বিজারণ মিলে একটা প্রক্রিয়ার নাম, শুধু জারণ বললে এটা একটা বিক্রিয়ার অর্ধেক অংশ। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, একজন ওকে বলেছে। তো এবার জারণ বিজারণ হয় না সেটা কিভাবে বুঝবো একটা বিক্রিয়ার মধ্যে? খুব কমন একটা বিক্রিয়া দিয়ে দেখাবো। সেটা হচ্ছে ধরেন HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে তৈরি করলো সোডিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি। এবার একটু খেয়াল করেন, প্রত্যেকের জারণ মান 0, কিন্তু বলছিলাম একটা যৌগের মধ্যে প্রথম অংশটা পজিটিভ, দ্বিতীয় অংশটা নেগেটিভ। সো আমরা জানি হাইড্রোজেন প্লাস, ক্লোরিন একটা মাইনাস, পজিটিভ অংশ নেগেটিভ অংশ, পজিটিভ অংশ নেগেটিভ অংশ। এবার একটু খেয়াল করেন, দেখেন তো সোডিয়াম বিক্রিয়ার আগে ছিল প্লাস, বিক্রিয়ার পরেও কি প্লাস। ক্লোরিন বিক্রিয়ার আগে ছিল একটা মাইনাস, বিক্রিয়ার পরেও কি মাইনাস। কিন্তু খুঁজে পাইলাম না এই জিনিসটাকে আর এই জিনিসটাকে, কিন্তু খুঁজে পাইনি এখন। তখন মনে একটা সন্দেহ জাগতে পারে যে আরে এই জিনিসটা গেল কই। আসলে এই যে পানিটা আছে না, এই পানিটাকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে OH মাইনাস। পানিকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়। তাহলে দেখেন বিক্রিয়ার আগে H প্লাস, বিক্রিয়ার পরেও পানির মধ্যে কি আছে? H প্লাস আছে। বিক্রিয়ার আগে OH মাইনাস, বিক্রিয়ার পরেও তো OH মাইনাস। এমন না যে OH মাইনাস মাইনাস অথবা 2 মাইনাস এমন হয়েছে, OH শুধু মাইনাসই আছে বিক্রিয়ার পরেও। তাহলে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে এই চারটা প্রতিনিধির কোনো পরিবর্তন হয় নাই, আগে যা ছিল এখনও তাই আছে। তাই আমরা বলতে পারবো এটা কোনো জারণ বিজারণ প্রক্রিয়া না। এটা কোনো জারণ বিজারণ প্রক্রিয়া না, কারণ জারণ মানের আগে এবং পরে কোনো পরিবর্তন হয় নাই। আসলে এটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা ক্ষারক, এটা হচ্ছে একটা লবণ সোডিয়াম ক্লোরাইড, আর এটা হচ্ছে পানি। তাহলে আমরা জানি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। তাহলে প্রশমন বিক্রিয়া আসলে জারণ বিজারণ হয় না। তাহলে জারণ হয় নাকি হয় না এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু জিনিসগুলোকে ব্যাখ্যা করতে পারবো।
প্লিজ জানাবেন যে কিছুটা ধারণা দিতে পারলাম কিনা। বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের ক্ষেত্রে একটু কষ্ট হয়ে যাবে, এটা সত্যি। কারণ হচ্ছে অনুপরমাণুর যে বিষয়গুলো ওইগুলো আবার নতুন করে জারণ সংখ্যা যোজনীয় ওগুলো না দেখে হঠাৎ করে এরকম একটা বিক্রিয়া দেখা একটু কষ্ট হয়ে যেতে পারে। বাট একটু জানাবেন যে আসলে বুঝতে পেরেছেন কিনা। এই যে বললাম 1-1.5 ঘন্টা আসলে ধৈর্য ধরে রাখাটা খুব টাফ। তাও কয়েকজন ছিলেন আপনারা, যে কয়েকজন আর কি জাস্ট একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছেন, যে আসলে বোঝার জন্য মনে হয়েছে যে এই জিনিসটা হয়নি, করে নিলে হয়তো ভালো হয়। একটু জানাবেন যে আসলে এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা বা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, প্লিজ একটু জানাবেন। আমি চেষ্টা করেছি ভেঙে ভেঙে একটু দেখানোর আসলে, ঠিক আছে। সবার মন তো একসাথে সন্তুষ্ট করতে পারবো না, এটা তো সত্যি কথা, ঠিক আছে। আমি একটা মানুষ, সবাইকে সন্তুষ্ট করতে পারবো না, সবার মনও জয় করা পসিবল না আমার পক্ষে। তবে আপনারা যারা আছেন তারা বুঝেছেন কি না, প্লিজ একটু জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা আপনারা, আপনাদের কাছে ক্লিয়ার কিনা। একজনে কি শুধু ক্লাস করেছে আজকে, মানে বাইজিদ, বোস্তামি, আরাফাত, অনেক সুন্দর ক্লাস, ধন্যবাদ। রাবিয়া খাতুন, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝতে পেরেছি এই টপিকটা, অসাধারণ লাগলো, কিন্তু একটু কষ্ট হয়েছে স্যার। সুব্রত সরকার, জিঙ্ক আর কপার সালফেট থেকে জিঙ্ক সালফেট কপার, একদম একদম ক্লিয়ার। আমি এত সুন্দর করে বুঝি না। খালিদ, একটা নিরামিষ টপিককে কত রোমান্টিক করে পড়াবে। ক্লিয়ার স্যার। তাহমিনা একজন বলল যে আগে জিঙ্ক আর ওইটা আরেকবার একটু বলবো কিনা, ঠিক আছে। হ্যাঁ, বাকিদের কাছে কেমন লাগলো, বাকিরা কি চলে যাচ্ছে কিনা আসলে। হ্যাঁ, আসলে অপিনিয়ন শেয়ার করলে, মতামত শেয়ার করলে হয় কি কিছুটা সুবিধা হয়। হ্যাঁ, সুবিধা হয়, কোন জায়গাটা বুঝলেন কোন জায়গাটা বুঝলেন না। দেখেন আমারও তো মানে আপনাদের একটা জায়গা হতে পারে যে এই জায়গাটা ভালো লাগেনি, তাহলে আমি চেষ্টা করব ওই জায়গাটায় আরও কিছু সংশোধন আনার, আরও অন্যরকম করে বোঝানোর, ঠিক আছে। যেমন তাহমিনা একজন জানতে চাইলেন এই আগের একটা বিষয়টা, ওইটা একটু বলে দিচ্ছি। আপনারা যদি অপিনিয়ন শেয়ার করেন, মতামত শেয়ার করেন, আমার জন্য একটু সুবিধা হয় আর কি, ঠিক আছে। সুবিধা হয়, একটু আগ্রহ বাড়ে, যে পড়ানোর পেছনে একটা আগ্রহ বাড়ে, সত্যি কথা। মানে টিচার হিসেবে, শিক্ষক হিসেবে তখনই অনুপ্রেরণা পাই যখন আপনারা বুঝতে পারেন। আর হচ্ছে যখন বুঝতে পারেন না তখন মনে হয় হয়তো আমার ঘাটতি আছে, সেটা আমাকে সংশোধন করে নিতে হবে। আর সংশোধন করে নিলে, করে নেওয়াটা তো অপরাধ না, সংশোধন আমাদের সবাইকেই করতে হয়, করতে করতে আমরা পারফেক্ট হই, এছাড়া তো আর কিছু না, ঠিক না। আরেকটু বেসিক দরকার, আরেকটু বেসিকের জন্য কয়েকটা জিনিস পড়তে হবে, ঠিক আছে। হ্যাঁ, তো সবাই একটু অপিনিয়ন শেয়ার করেন। একজন তাহমিনা আক্তার একটু বলেছিল যে এই জায়গাটা একটু করে দিতে, আসলে বলেছিলাম জিঙ্ক এখানে 0, কপার সালফেট পুরোটা 0, বাট কপার এইখানে একটা পজিটিভ অংশ, এটা একটা নেগেটিভ অংশ, এটা 2-, এটা হচ্ছে 2+, ঠিক আছে। আচ্ছা, এটা একটু মনে রাখতে হবে, সালফেটের 2-, এই জায়গায় কপারের 2+। জিঙ্ক এটা পজিটিভ অংশ, এটা নেগেটিভ অংশ, সালফেট তো আগেও 2- আমরা পেয়েছি, এটা এখানেও 2-, এখানে হচ্ছে 2+, আর এই কপার হচ্ছে 0। তো বললাম যে বিক্রিয়ার আগে, হ্যাঁ, নন সায়েন্স যারা একটু বুঝতে কষ্ট হবে, এই টপিকটা একটু আর কি আসলে। জিঙ্ক এখানে ছিল 0, এখানে হচ্ছে 2+, তাহলে যে বিষয়টা 0 থেকে যখন 2+ হলো, মানে আগে সে ছিল নিরপেক্ষ, এখন সে 2টা দিছে, তাহলে দেওয়ার কারণ হচ্ছে কি ইলেকট্রন দান করলো, ইলেকট্রন দান মানে তো জারণ, তাহলে জারণ হয়ে গেছে। যখনই জারণ হবে তখনই সব কিছুর যোজনই জানা দরকার না, একটা জিনিস জানতে হয়, কারণ বিসিএস প্রিলি বা রিটেনের জন্য অত বেশি কিছু প্রয়োজন হয় না আমাদের, ঠিক আছে। আসাদুজ্জামান যে কথাটা বললেন, যোজনী অতটা জানাটা জরুরি না, কয়েকটা জিনিস মনে রাখলেই হবে। তাহলে জিঙ্ক 0 থেকে পজিটিভ, তাই দান, তাই জারণ। কপার এখানে 2+ থেকে 0,
তার মানে আগে ছিল প্লাস, পরে হচ্ছে শূন্য। তো প্লাস থেকে যখন শূন্য হয়ে যায়, তাহলে সে ছিল, আমি দুইটা জিনিস দিয়েছিলাম, আমি আবার আগের অবস্থায় ফিরে আসবো কখন? যখন ওই দুইটা জিনিস নিয়ে নিব। নিউট্রাল বা জিরো হবো কখন? যখন গ্রহণ করব। আর ইলেকট্রন গ্রহণ মানে কি? বিজারণ। এটা দেখেই বুঝলাম যে এইখানে জারণ হয়েছে, বিজারণ হয়েছে। আর এই যে সালফেট, এটা আগেও ছিল 2 পরেও কি 2, মানে তার কোনো পরিবর্তন হয়নি, তাই তাকে বলছি দর্শক। এই কথাটুকু একটু সামান্য ইসের জন্য বললাম আর কি, তাহমিনা আক্তারের জন্য, ও একটু কষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাহলে জি মুছে দিচ্ছি। তো আশা রাখি এই জিনিসটা আসলে কাজে লাগবে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষে, অ্যানোড ক্যাথোডে গিয়ে, ঠিক আছে? এর জন্য আসলে মূলত পড়া, যদিও সিলেবাসের মধ্যে সরাসরি উল্লেখ করে দিয়েছে এই জিনিসটা। তো আশা রাখি আমরা একটু কিছু নতুন শিখলাম, হ্যাঁ, নতুন কিছু শিখলাম। যাদের কাছে মনে হচ্ছে একটু কষ্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, তারা আরেকবার যদি একটু দেখি আমরা, দেখলে হয়তো আমাদের কাছে ক্লিয়ার মনে হবে। হ্যাঁ, দেখলে আমাদের কাছে ক্লিয়ার হবে। একটা জিনিস না বুঝলে ওই জিনিসটাকে আমার কাছে মনে হয় বোঝার জন্য আরও 2-1 পড়া উচিত। 2-1 পড়লে ক্লিয়ার হয়, তারপরও যখনই প্রবলেম হয় আমার সাথে সেটা ডিসকাস করতে পারবেন, আলোচনা করতে পারবেন। 2+, 2- কীভাবে বুঝবো? আসলে ওই যে বললাম, কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে। তো যেমন বিষয়টা হচ্ছে, এই যে সালফেট SO4, যখন একটা মৌল আয়নে পরিণত হয়, সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন, একটা মৌল এটা বা পরমাণু আয়নে পরিণত হলো, তখন এটাকে আমরা বলি মূলক। আর যখন একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হয়ে, এখানে 4টা অক্সিজেন 1টা সালফার একসাথে যুক্ত হয়ে একটা আয়ন তৈরি করলো, সেটা হচ্ছে যৌগমূলক। আর এইখানে এটার টোটালটার চার্জ হচ্ছে 2-। তো এটা হচ্ছে একযোজী, এই কারণে একটু যোজনীটা পড়তে হয়। একযোজী হলে মান হচ্ছে 1, দ্বিযোজী হলে মান হচ্ছে 2। এই সালফেট যে মূলকটা, এটা হচ্ছে দ্বিযোজী, আর সোডিয়ামটা এটা হচ্ছে একযোজী। এটা ধাতু, পজিটিভ আয়ন, তাই আমরা বলি +1, আর এটা নেগেটিভ আয়ন, তাই আমরা বলি -2। আচ্ছা, যৌগমূলক, মূলকের একটা চার্ট, যোজনীর একটা চার্ট 8-এর বইয়ে দেওয়া আছে, 9-10-এর বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? ওইখানে এগুলোর চার্ট দেওয়া আছে। বাট আপাতত সালফেটেরটা 2- মনে রাখলেই হবে। তারপর হচ্ছে সোডিয়ামেরটা +1, হাইড্রোজেনের হচ্ছে +1। আচ্ছা, তো আজকে তো যোজনীর কথা ছিল না, তাই যোজনী নিয়ে কিছু বলিনি, শুধু জারণ বিজারণ ছিল, তাই ওইখানে সরাসরি বলে দিছি আর কি, যে এদের সরাসরি মানটা কত আর কি, ঠিক আছে? এই কথাটা বললো হচ্ছে আহমেদ শরীফ। হ্যাঁ, আহমেদ শরীফ যোজনী আবার যখন করবে তখন আবার এটা চলে আসবে। আলহামদুলিল্লাহ। সুব্রত, আপনি অনেক বেসিক থেকে পড়ান, এই জন্য এত ভালো লাগে। সুদীপ্ত, হ্যাঁ, বিশ্বাস, আপনার ক্লাস এত সুন্দর, অসাধারণ, ধন্যবাদ আসলে। তাহলে আশা রাখি আমরা কিছু শিখতে পারলাম, ঠিক আছে? তো সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, ঠিক আছে? অনেক ধন্যবাদ। হ্যাঁ, তাহলে ভালো থেকেন সবাই। আজকে তাহলে বিদায় নিচ্ছি। জানাবেন ক্লাস কেমন লাগছে, আর কোর্সের ব্যাপারে অবশ্যই আগামীকাল জানিয়ে দিব, ঠিক আছে? বাট ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ ফ্রি ক্লাসগুলো চলতে থাকবে। অনেক ধন্যবাদ শরীফ, সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে ক্লাস করার জন্য আর কি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে। পরীক্ষার ডেট আজকে জানিয়ে দিব, যতটুকু পড়েছি আমরা। আর কেউ যদি নোট করে থাকেন তাহলে এটা একটু শেয়ার করবেন, সেটা একটু শেয়ার করবেন। সানোয়ার হোসেন, এক্সেলেন্ট, জি ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য।